এদেরকেও ঘাড় ধরে এরা বিদায় করে দিবে। চিন্তা করবেন না, এই জঙ্গি গোষ্ঠী যে 100 বছর বাংলাদেশে থাকবে, 20-25 বছর বাংলাদেশে থাকবে, ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। আমাদের এই রাষ্ট্রে, সেই রাষ্ট্রে কি করবে, তাদের যখন স্বার্থটা আদায় করা হয়ে যাবে, তখন আমরা, তারা অন্যান্য কান্ট্রিতে এই কাজই করেছে, এবং এদের কিক আউট করবে, তখন এই জঙ্গিদেরকে জাস্ট ধরে ঘাটটা টুস করে মটকে দেবে। জি, আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা কি না, আমরা তো ওই পর্যন্ত অপেক্ষা করবো নাকি? জি, আপনি কি আপনার দেশের স্বার্থ বিকিয়ে দেবেন, নাকি তার হাত থেকেই তার আগে আপনি দেশটাকে রক্ষা করবেন? অবশ্যই আমাদের দেশকে রক্ষা করবো, অবশ্যই আমার দেশকে আমরা রক্ষা করব, কোনো সন্ধানে আমরা ওই সুযোগ দিব না। কারণ আমরা জানি যে একবার জঙ্গিরা যদি দেশটাকে গ্র্যাব করে নেয়, আমরা জানি তাদের পরে কিক আউট করবে, ঘাড় মটকাবে তাদের প্রভুরাই, ততদিনে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, আমরা সেই সুযোগ দিব না। এটারই একটা বক্তব্য, সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। তার মানে কি, ওনারা পরিকল্পনা করে এগুলো জারি করছেন, এবং গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু জারি হয়েছে, চার্জশিট দাখিল করা হয়েছে, তাই না? জি, দেখেন এটা মানে কত ভাবে আমাদের যে প্রচলিত আইন তার সঙ্গে সাংঘর্ষিক। সেটা যাওয়ার আগে আমি আরেকটা বিষয় বলি। এই যে আপনি 20-এর মানে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইনের যে ধারাটা আপনি সংশোধন করলেন, 20-এর গজ আপনি অ্যাড করেছেন, সেখানে কিন্তু স্পষ্ট লেখা, যদি কারো বিরুদ্ধে এই অভিযোগ আইসিটি আদালতে কোনো অভিযোগ করা হয়, তাহলে তার সে কি করতে পারবে না, সে কখনো নির্বাচন করতে পারবে না, সেটা স্থানীয় সরকার হোক, জাতীয় সংসদ নির্বাচন। আচ্ছা, গেল স্থানীয় সরকার থেকে একদম নিচের থেকে একদম টপ পর্যন্ত আপনি সরকারি চাকরিতে কর্মরত থাকতে পারবেন না। ওকে, তাহলে দেখেন, আমি রুমা, আমার খুব নির্বাচন করার ইচ্ছে হয়েছে, আমি আমার যে প্রতিপক্ষ মনে করছে তার বিরুদ্ধে জাস্ট আমি একটা অভিযোগ করে দিব আইসিটি আদালত, ঝামেলা শেষ। কারণ এই অভিযোগটা আমলে আনা হবে, তারপর এটা আইনি প্রক্রিয়া চলবে, চলতে চলতে কিন্তু নির্বাচন শেষ। তো আমার যে প্রতিদ্বন্দ্বী, সে কিন্তু আর নির্বাচন করতে পারছে। দেখেন প্রথম সমস্যা। তারপর আবার দেখেন, আপনি এরা এখন যেটা করেছে, এটা অধ্যাদেশ, অধ্যাদেশের ভিত্তিতে কিন্তু এই চার্জশিট দাখিল বা চার্জশিট, এই গ্রেপ্তারি পরোয়ানা সবকিছু করছে। যে অধ্যাদেশটা আইনে পরিণত হতে হলে, অধ্যাদেশ মানে কি, অস্থায়ী আইন, এটাকে স্থায়ী আইনে পরিণত হতে হলে আপনাকে জাতীয় সংসদের পরবর্তী যে প্রথম সেশন, সেখানে আপনাকে এটা পাশ করতে হবে। আচ্ছা, আপনি ধরেন আজকে প্রচলিত এই মানে অস্থায়ী আইনের ভিত্তিতে আপনি কিন্তু ধরেন এটা চলছে, কবে জাতীয় সংসদ নির্বাচন হবে আর কবে কি হবে আমরা এখন পর্যন্ত জানি না, এবং আপনি শাস্তিও দিয়ে দিলেন। শাস্তিটা যদি কারো, এটা শুধুমাত্র আমি যারা আর্মিতে আছেন তাদের না, আমি রাজনীতিবিদ যারা আছেন সবার কথাই বলছি, আপনি মৃত্যুদণ্ড দিলেন এবং মৃত্যুদণ্ড হলো। এর পরবর্তীতে যখন জাতীয় সংসদ হলো প্রথম সেশনে, এই অধ্যাদেশটা আর আইনে পরিণত হলো না, বাতিল হলো, তখন কি করবেন? আমি যে ভুক্তভোগী, যে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে বা মৃত্যুদণ্ড হয়েছে, তার পরিবার কি করলো? চ্যালেঞ্জ করলো এটাকে, রাইট? চ্যালেঞ্জে তো আপনি যেহেতু আইনই নাই, কাজেই এই বিষয়টা তো তখন সঙ্গে সঙ্গে সবকিছু বেআইনি হয়ে যাচ্ছে, তার মানে এই মৃত্যুদণ্ডটাও বেআইনি হয়ে যাবে। সেক্ষেত্রে যে লোকটা মারা গিয়েছে, এটার ক্ষতিপূরণ আপনি কিভাবে দিবেন? কি খেলা শুরু করেছেন নাকি? কিভাবে আপনি ক্ষতিপূরণ দিবেন? প্রশ্ন থেকে যায়, তার জীবনে 4-5 বছর, 6 বছর, 7 বছর জেলে খাটলো, সে জেল খাটার যে সময়টা, আপনি ক্ষতিপূরণ কিভাবে দিবেন? যে আর্মিতে কিন্তু আবার একটা ব্যাপার আছে, চাকরি হারা, যে একবার চাকরি হারাবে তার আপিলের সুযোগ নাই, সে কেমন করে তার শপথে ফেরত যাবে? এই যে যার মানসিক সমস্যা, এই যে তার পুরো পরিবার, তার আত্মীয় স্বজন, পুরো দেশ জুড়ে যে অশান্ত একটা পরিস্থিতি বিরাজ করছে এই গ্রেফতারের জন্য বা গ্রেফতারের প্রক্রিয়ার জন্য, তাদেরকে এখন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আর্মি তত্ত্বাবধানে। এইটা আপনি আমাকে কিভাবে ক্ষতিপূরণ দিবেন? কোনোভাবে সেটা অসম্ভব নয়, আপনি কোনোভাবে ক্ষতিপূরণ দিতে পারবেন না। আপনি যে মনোবল, আর্মির যে মনোবল ভেঙে দিলেন, এটার ক্ষতিপূরণ আপনি কিভাবে দিবেন? আজকে আপনি যে রাস্তাটা দেখালেন, আমি বলি সেই রাস্তাটা পরবর্তীতে যে ক্ষমতা আসবে, সে যদি দেখায়, সে যদি একই কাজ করে। আচ্ছা, আপনাকে আরেকটা এর সাথে যুক্ত করি, এটা কি আমাদের আন্তর্জাতিক ভাবে আমাদের যে শান্তিরক্ষী মিশনে আমাদের যে সুনাম ছিল সেনাবাহিনীর, সেটা কি একবারে ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে না? ওটা তো গেছে, ওটা কেন? আপনি যে আমাদের ICCPR, ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড
পলিটিক্যাল রাইটস, নাগরিক ও রাজনৈতিক অধিকারের যে আন্তর্জাতিক চুক্তি, সেখানে কিন্তু স্পষ্ট আছে যদি আপনি এরকম ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এরকম কোন আইন, এরকম কোন অধ্যাদেশ জারি করেন, তাহলে কিন্তু এই পুরো প্রক্রিয়া যারা যুক্ত প্রত্যেকে কিন্তু শাস্তির আওতায় আসবে। আমরা কিন্তু স্পষ্ট দেখছি এই যে আপনি যে ধারাটা সংযোজন করলেন সেটা কিন্তু 100% শুধুমাত্র আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করবার, ঘায়ল না, মেরে ফেলার জন্য। আপনি তো মৃত্যুদণ্ডের কথা বলছেন, মেরে ফেলার জন্য। আপনি মুখে বলছেন জুলাই আগস্ট গণহত্যা, আপনি যখন কোর্টে যাচ্ছেন তখন বলছেন মানবতা বিরোধী অপরাধ। ডিফারেন্ট কিন্তু টার্ম, রাইট? হ্যাঁ, আপনার প্রেস সেক্রেটারি যখন এগুলো বলছে তার মানে কি? এটা আদালত আর আদালতের হাতে না, এটা 100% ক্যাঙ্গারু কোর্ট। নাহলে কোর্ট কি করবে সেটা কি করে প্রেস সচিব বলেন? তো এরকম একটা পরিস্থিতি তখন আসলে মানে আমি যেটা আশঙ্কা করছি, দেশটা তো আমাদের, যতটা না ইউনুসের তার চেয়ে বেশি আমাদের। ইউনুস ট্যাক্স দেন, আমরা ট্যাক্স দিই। সেটা হচ্ছে যে পরবর্তী যে সরকারি ক্ষমতা আসুক সে কিন্তু চাইলেই এভাবেই সেনাবাহিনীকে, তার যাকে প্রতিপক্ষ মনে হয় তাকে কিন্তু সে এরকম আইনের আওতায় এনে পুরো সেনাবাহিনীটাকে আসলে মানে এটা তো আজকের হ্যাঁ একদম ধ্বংস করে দিচ্ছে, এবং সে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আসলে আমি আরেকটা বিষয় যেটা বলছিলাম যে এই যে যাদেরকে আপনি আটক করেছেন, যাদেরকে আপনি এই আওতার মধ্যে নিয়ে এসেছেন, অপারেশন ক্লিন হার্ট হয়েছিল মনে আছে? এবং সেটা দায়মুক্তি হয়েছে। হ্যাঁ, আমি এই দায়মুক্তি এটাকে আমি আবার বাতিল করে দিয়ে আমি আবার তাদেরকে পুনরায় শাস্তির আওতায় নিয়ে আসা হবে, শাস্তির আওতায় নিয়ে আসবো। আমি কিন্তু সেনাবাহিনীর ভেতরকার কথা বলছি। আমরা কিন্তু সর্বোচ্চ সম্মানের জায়গায় শুধু না, আমাদের আস্থার জায়গা, কারণ আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তাদের, আমাদের স্বাধীনতা রক্ষার সাংবিধানিক দায়িত্ব আসলে তাদের। সেখানে যদি আপনি হাত দেন তখন এই রাষ্ট্রের আসলে আর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবার বাকিটা থাকে কোথায়? আপনি দেশটাকে কাদের হাতে তুলে দিচ্ছেন? আপনি যে আমাদের সমস্ত অর্গানগুলোকে ধ্বংস করে দিয়ে দেশটাকে আসলে কি বানাতে চাইছেন? এই যে ব্যর্থ রাষ্ট্র করছেন, আমাদের সংবিধানটাকে ভুলণ্ঠিত করছেন। হ্যাঁ, কি কারণে সংবিধান ভুলণ্ঠিত করছেন? আপনি যখন একটা স্পেশাল আইন করেন তখন আমরা জানি যে প্রচলিত যে আইনগুলো থাকে সে আইনের চাইতে বেশি মানে অগ্রাধিকার পায় হচ্ছে যেটা স্পেশাল আইন, রাইট? কিন্তু সংবিধান হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন। সংবিধানে কিন্তু স্পষ্ট বলা আছে যে প্রতিরক্ষা বাহিনীতে যারা আছে তাদেরকে আপনি তাদের যে আইন, তাদের যে প্রচলিত আইন, সে আইনের মাধ্যমে আপনি তাদের বিচার করবেন। তারপর সেই বিচারে সাজাপ্রাপ্ত হলে তার যখন ওই চাকরিটা থাকবে না তখন আপনি সিভিল আইনে, আমাদের যে আইন আছে সেই আইনে আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু অলরেডি আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলেছেন, এইটাকে আপনি কিভাবে রিমুভ করবেন? আপনি যে সেনা সদস্যদের, সেনাবাহিনীর কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেললেন, এইটা আপনি কিভাবে আপনি করে ফেলেছেন? আপনি এখন যদি কান ধরে 20 বার উঠবসও করেন তাতে কিচ্ছু যায় আসে না, আপনি করে ফেলেছেন, ঘটনা আপনি ঘটিয়ে দিয়েছেন, ফাঁসি দিলেন, এরপর আপনি কান ধরে উঠবস করলেন, কিছু যায় আসে? আমি তো মরে গেছি রে ভাই। আর ধরে নিলাম যদি সেটা সিভিল প্রশাসনে হতো, তাদের চাকরি চলে গেলে ধরেন 5 বছর পরে আপনি তার বেতন বেতনে সমর্যাদায় ফিরে আনলেন পয়সা দিয়ে। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তায় তো তাদের ওয়ান টাইম সিস্টেম, চাকরি চলে গেলে আর ফেরত আসা যায় না। তাদের বেলায় তারা কি করবে? আপিলও করতে পারবেন না। হ্যাঁ, আপিলের সুযোগ নাই তাদের। জি, এই ব্যাপারে তাহলে বিষয়টা কি দাঁড়ালো? না সেটাই তো, মানে এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে সমস্ত অর্গান গুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মানে কোথাও যেন, কারণ এটা সেনাবাহিনীর বাকি যারা আছেন তারা কি সম্মানের চোখে দেখছেন না? আপনাদেরকে তো আমি বলি থাপ্পড় মেরে দেওয়া হয়েছে। এই থাপ্পড়টা দিয়ে দেওয়ার ফলে এখন আপনি কি করবেন? আপনার সহকর্মীকে দেওয়া মানে কি আপনার গালে থাপ্পড় বাকি আছে? আপনি তো পথ দেখিয়ে দিলেন যে আপনার গালে থাপ্পড় মারা যায়, মারা যায়। আপনি কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছেন। হজম করার মানে কি? সেনাবাহিনী যদি এটাকে হজম করে তার মানে কি আপনি ভবিষ্যতে যারা আসবে তাদেরকে আপনি সুযোগ করে দিলেন যে আপনাকে চাইলেই চড়ানো যায়। হাসনাত যেটা বলেছিল তাই না, হাসনাত না ওয়াকার, হাসনাত তখন কিন্তু আমরা কিন্তু তখন প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের কিন্তু তখন বুকে রক্তক্ষরণ হয়েছে যে আমাদের এত রেসপেক্টেড একটা বাহিনী তাকে কোথায় নিয়ে আসা হয়েছে।
হাসনাতের মতো একটা বকে যাওয়া একটা রাস্তার ছেলে, সে যখন সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলে, সেনা প্রধানকে তার সমকক্ষ মনে করে তার ফলোয়ারদের দিয়ে স্লোগান দেয়, তখন কি সেনাবাহিনীর কোনো মর্যাদার থাকে অক্ষুণ্ণ? এবং তারপরে কি করলেন সেনাবাহিনী এটাকে খুবই তারা, আমার কাছে মনে হচ্ছে কৌশলী বা মানে হাসনাতকে একটা শিশুসুলভ আচরণ, সেই আচরণটাকে তারা ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখেছেন এবং তার ফলে কিন্তু আজকে গ্রেফতারি পরোয়ানা। জি জি আপা, আপনার কাছে আবার আসবো। আমি রোকে আপার কাছে যাচ্ছি। দর্শক অনেকে মেসেজ করতেছে যে আপনি সুন্দর একটা কথা বলেছেন যে এটা আসলে আমরা কোনো নাটক বলুক, যাই বলুক বা স্যাবোটাজ বলুক, কিন্তু ঘটনাটা কিন্তু এখন বুমেরাং হয়ে গেছে। এখন কিন্তু দেশ এবং জাতি এটাকে নিয়ে সামনে চলে আসছে। আমরা সেনাবাহিনীর অবশ্যই সমালোচনা করি তার ভুল কর্মকাণ্ডের, এমনকি আমরা রাজনীতিকদেরও সমালোচনা করি, কিন্তু দিন শেষে তো আমার দেশের রাজনীতি, আমার দেশ পরিচালনা করবে ওই রাজনীতিবিদরাই, এবং আমার দেশের নিরাপত্তার এক নাম্বার যে সংগঠন, এক নাম্বার প্রথম কাতারে যে জান দেওয়ার জন্য প্রস্তুত, সেটা সেনাবাহিনী। আমরা যতই তার সমালোচনা করি, সংবিধানটা তো মাথায় রাখতে হবে, সংবিধানটা মাথায় রেখে আমি বলতে পারি। আবার আসবো আপনার কাছে। জি রোকে আপা, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা ইদানিং দেখতেছি রাজনীতিবিদেরা প্রথম যেমন এতদিন ভারত সম্পর্কে এতদিন তারা ভিন্নভাবে সমালোচনা করতো বিএনপি, হঠাৎ করে সালাউদ্দিন সাহেব বলতেছে আমরা জানি যে তাকে একটি 3 তারকা বা 5 তারকা হোটেলে রাখা হয়েছিল, এমনকি আমি ব্যক্তিগতভাবেও জানি তাকে কোথায় রাখা হয়েছিল। সেই চ্যালেঞ্জটা পরে গ্রহণ করবো যখন তারা আমার চ্যালেঞ্জের বিরোধিতা করবে। আমি জানি ব্যক্তিগত আমার লোক সেখানে উপস্থিত ছিল, আমার লোক সেইখানে তার ওইখানে গিয়ে ফিজিক্যালি তাকে বের আসছে, সেইখানে সে কোথায় ছিল আমি সব জানি। কিন্তু এই লোকটা যে এখন বলতেছে ভারতে আমাকে পাগলা গারদে রাখা হয়, আসলেই কি বিএনপি পাগল হয়ে গেল এই কথাটা বলে? আর দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের ডিআইজি সাহেব বলেছেন, পুলিশের ডিআইজি, আওয়ামী লীগকে দলে বেরাতে সব দল উঠে পড়ে লেগেছে। এই বিষয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আরেকটা প্রশ্ন হলো যে আপনার এই পঞ্চগড়ে আমাদের এই জাতীয় ভাতিজারা দুর্নীতি বিরোধী মিছিল করেছে, অথচ একজনকে তো আমরা দেখলাম না যে তাদের শাস্তির আওতায় আনতে। ওই যে একজন টপ করে আসমান থেকে পড়া দরবেশের মতো মনে হয়, ফেরেশতার মতো, সেও 400 কোটি টাকা। আমার আরেক জাতীয় ভাতিজার পিএস 150, 200, 300, 400 কোটি টাকা নিয়েছে। এই ব্যাপারে তারা নিজেরা না করে লং মার্চ করতেছে। 3টা বিষয় যদি একটু বলতেন আপনি প্লিজ। এই 3টা বিষয় তো আমি ভুলে গেলে আমাকে মনে করে দেন। আর তার আগে আমি একটুখানি সেনাবাহিনীতে যেটা হয়েছে, আমি আরিফা রহমান রুমা, অনেকদিন পরে আমাদের একসাথে টকশোতে কথা হচ্ছে এক স্ক্রিনে, সেটা ভালো লাগছে। আর শেখ ফরিদ ভাই তো ভীষণ পপুলার মানুষ, হাটে মাঠে ঘাটে সারা বাংলাদেশে, বিশ্বব্যাপী উনার ফ্যান। তো আমি খুব এনজয় করছি এই টকশোটা, কারণ অনেক কিছু জানা যায়, শেয়ার করা যায়, সেটা একটা ব্যাপার। আর যারা দেখছেন আমাদের শুনছেন তাদেরকেও কৃতজ্ঞতা। তো আরিফা রহমান রুমা যেটা বলছে, আমি কথাগুলোর সাথে খুবই একমত। আমি একটু শুধু যুক্ত করব, সেটি হচ্ছে যে সেনাবাহিনীতে একটা ইনস্টিটিউট, বাংলাদেশের একটা শক্তির জায়গা, সেটা সেইখানে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্কে জাতিসংঘের ভলকার ট্রুপ যখন বললেন, যে উনি ইন্টারভিউতেই বলেছেন, যেটা সারা বিশ্ব জানে, যে তাদের কথার কারণে মিশনে যাওয়ার সুযোগ সুবিধার কারণে তারা জুলাইতে কোন রকম দায়িত্ব পালন করেনি। এখানে দুটো বিষয়, যে একটি হচ্ছে যে পদে আছে সেই পদের একটি দায়িত্ব পালন করার নির্দেশনা থাকে, শপথ গ্রহণ করে যে আমি পুলিশে বা আমি র্যাবে বা আমি যেখানে থাকি আমাকে দায়িত্বটা পালন করতে হবে। এখন সেখানে কিন্তু প্রমাণিত হচ্ছে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শপথে, বাংলাদেশ সরকারের বেতন ভাতা নেওয়া একটি সংস্থা, আদেশ পালন করেছেন জাতিসংঘের একজন ভলকার ট্রুপকে। তো সেদিনই তো যখন এটি তথ্যটি এসছে, সেদিনই কিন্তু দেশের মানুষের মধ্যে একটি আলোচনা গুঞ্জন তৈরি হয়েছে। যাই হোক, সেটা সম্পর্কে আমি কোনো আলাদা মন্তব্য করব না। এবং তারপরে আমরা দেখলাম এই সকল টোকাই কিশোরদের পাশে তারা প্রোটোকল দিচ্ছে। সেনাবাহিনীকে আমরা দেখলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভীষণ শক্তি দিয়ে ভাঙচুর করছে। আমরা সেনাবাহিনীকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জনগণ মব আক্রান্ত হচ্ছে। আমরা দেখলাম সেনাবাহিনী হুঙ্কার দিচ্ছে, এনাফ ইজ এনাফ। বাট
মব আক্রান্ত হচ্ছে জনগণ। আমি জনগণ বলছি, আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরেছে, ঠিক আছে, আমি সেটা আলাদা টেবিলে রাখলাম। তারা মনে করছে 5ই আগস্ট পরবর্তী সময় জনগণ একটা বাংলাদেশের নাগরিক আর আওয়ামী লীগের নেতাকর্মী কেউ না, তাদের মারাটা বোধহয় আল্লাহর তরফ থেকে জায়েজ। সেনাবাহিনীর লোকজন দাঁড়ানো, আওয়ামী লীগের নেতাকর্মীও যেমন সন্ত্রাসীর শিকার হয়েছে, মবের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, ভাঙচুরের শিকার হয়েছে, অগ্নিসংযোগ, স্থাপনা ধ্বংস। কাজে স্থাপনা ধ্বংস হচ্ছে রাষ্ট্রের, আর সাধারণ মানুষ সহ সবকিছু যা ঘটেছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে দিনের শেষে বাংলাদেশে। এবং তারপর যেটি হলো যে আমরা দেখলাম হাসনাত সহ বিভিন্ন জন সেনাবাহিনীকে আক্রান্ত করবে, ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে। এবং একটি ছবি যেটা 1/11 সময় খুব পপুলার ছবি ছিল, একজন সেনাবাহিনীকে লাথি মারছে, একজন ফ্লাইং কিক দিচ্ছে, সেটিকেও পোস্ট দিয়ে সম্ভবত সাকিব যে ছেলেটি বলেছিল স্থাপনা ধ্বংস না করলে, থানা না পোড়ালে আন্দোলন সফল হয় না, সেই সম্ভবত ওরকম একটা পোস্ট দিয়ে বলেছিল যে এইটা যদি মনে থাকে সেনাবাহিনী তাহলে তাদের ওখানে আসবে না। তো এরকম নানাবিধ ঘটনার মধ্যে দিয়ে সেনাবাহিনীর মর্যাদাটাকে ক্ষুণ্ণ তারাই করেছে যাদেরকে সেনাবাহিনী পৃষ্ঠপোষকতা করেছে। তারপরও আমি মনে করি যে আমার দেশের সেনাবাহিনী ভাই আমার সবচেয়ে আপন মানুষ, আমার পুলিশ আমার আপন। কারণ গুটিকত হয়তো অন্যায় করতে পারেন, কিন্তু সেনাবাহিনী যদি আমি বলি